ঈদের দিনে যে আইটেমগুলো ছাড়া ঈদ ঈদ মনেই হয় না এমন ধরনের 4টি রেসিপি আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদের রান্নাগুলোকে আরও বেশি সহজ এবং মজাদার করার জন্য আমার আজকের এই রেসিপি। আজকের এই একটি ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন মিষ্টি দই, হালিম, চটপটি এবং জর্দা সেমাই। এই রেসিপিগুলো ছাড়া আমার তো ঈদ ঈদ মনেই হয় না। আপনারাও যেন ঈদের দিনটাকে মজার মজার খাবার দিয়ে অনেক বেশি উপভোগ করতে পারেন, সেজন্য আমার আজকের এই ভিডিওটি। চলুন রেসিপি দেখে নিই। বাজারে যে রেডি করা হালিম মিক্সগুলো পাওয়া যায়, আজকে আমি ওই হালিম মিক্স দিয়ে এই হালিমটা রান্না করে দেখাবো। অনেকেরই ধারণা বাজারে কেনা রেডি করা হালিম মিক্স দিয়ে হালিম রান্না করলে রেস্টুরেন্ট বা হোটেলের মতো সেই স্বাদটা আসে না। আজকে আমি একদম রেস্টুরেন্ট বা হোটেলের স্বাদে হালিমটা রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। আগেই তো বলেছি হালিমটা রান্না করব বাজারে রেডি করা হালিম মিক্স দিয়ে। আপনারা যে ব্র্যান্ডেরই হালিম মিক্স নেন না কেন, তার মধ্যে দেখতে পারবেন 2টি প্যাকেট রয়েছে। বড় যে প্যাকেটটি রয়েছে তার মধ্যে থাকবে যে এরকম কিছু চাল, ডাল অথবা শস্য দানার মিশ্রণ, এবং ছোট যে প্যাকেটটি রয়েছে তার মধ্যে থাকবে হালিমের মশলা। এই মশলাটার মধ্যে কিন্তু মশলা জাতীয় সকল উপকরণ দেয়া থাকে, এটা দিয়ে মূলত হালিম রান্না করা হয়। তবু আমি দেখিয়ে দিব কিভাবে এই হালিমটা আপনারা আরও অনেক বেশি মজা করে রান্না করতে পারবেন। মশলাটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি হালিম তৈরির মূল প্রিপারেশনে। হালিম মিক্সের মধ্যে যে চাল ডালের মিশ্রণটা ছিল ওটা আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ একদম ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। পানিটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি, কারণ পানি দেওয়ার পরে এই শস্যদানের মিশ্রণগুলো কিন্তু জমাট বেঁধে যায়। প্রয়োজনে একটি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, চাল ডাল যেন এখানে কোনোভাবেই দলা বেঁধে না থাকে। প্রয়োজনে এখানে আরও সামান্য একটু পানি আমি অ্যাড করে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আজকে আমি বিফ হালিমটা রান্না করব, এজন্য এখানে 1/2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসর টুকরোগুলোকে আমি একটু ছোট আকারে কেটে নেওয়ার চেষ্টা করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। আর আমি এখানে হাড় ছাড়া তেল চর্বি সহ মাংসটা ব্যবহার করছি, আপনারা চাইলে হাড়টাও ব্যবহার করতে পারবেন। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। হালিমটা রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, ভয় পাওয়ার কিছু নেই। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি। এইবারে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটিকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজের মধ্যে সুন্দর একটি ব্রাউন কালার আসা পর্যন্ত। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয়, অতিরিক্ত যেন কালার চলে না আসে অথবা পুড়ে না যায়, তাহলে কিন্তু হালিমের টেস্ট ভালো আসবে না। ঠিক এরকম একটি কালার আসছে যখন, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরেও আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, পরবর্তীতে শুকনো মশলা অ্যাড করতে যেন এগুলো পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ লবণ। হালিম মিক্সের মশলার প্যাকেটের মধ্যে কিন্তু সকল মশলাই দেয়া আছে, ইনফ্যাক্ট লবণও দেয়া আছে, তারপরেও এখানে সামান্য একটু লবণ ব্যবহার করতে হবে, অতিরিক্ত না, অবশ্যই একটু বুঝে দিবেন। শুকনো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই মশলার মধ্যে মাংসগুলোকে 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মাংসের কালারটা যখন কিছুটা এরকম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিম মিক্সের মশলাটা। এখানে অনেকটাই মশলা রয়েছে, পুরোটা একবারে দিচ্ছি না। আমি ফার্স্টে এখানে 3 ভাগের 2 ভাগ মশলা দিয়ে দিচ্ছি, বাকি 1 ভাগ রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে ব্যবহার করব। আবারও নেড়ে চেড়ে এই মশলার সঙ্গে মাংসগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মাংসর পানিটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই কষিয়ে নিতে হবে। আমি প্রায় আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখা যাচ্ছে মশলাগুলো প্যানের সঙ্গে লেগে আসছে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, এতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে জাল করতে থাকবো। মাঝে মাঝে ঢাকনাটি উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। পানি অ্যাড করার পর মাংসটা সেদ্ধ হতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। আমি চুলার হিটটাকে মিডিয়ামে রেখেছিলাম।
দেখতেই পারছেন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং আমি একটি শাসলিক কাঠি দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে। সো এই পর্যায়ে আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেই ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা দেওয়ার পরে মাংসের সঙ্গে এই চাল ডালের মিশ্রণটাকে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় নাড়ানো অফ করা যাবে না, অনবরত নেড়েই যেতে হবে, কারণ এই সময় চাল ডালের মিশ্রণটা খুব দ্রুত প্যানের তলায় লেগে যায়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আবার পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করছি, টোটালে 4 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাটা ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, তবে গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা যেমন দ্রুত হয় তেমনি মাংসের মধ্যে একটা জুসিনেস থাকে, যার কারণে এই হালিমটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আপনারা দেখতে পেলেন পুরো রান্নাটাই কিন্তু আমি গরম পানি দিয়েই করলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে হালিমটাকে রান্না করব আরও 15 মিনিট, কারণ এই চাল ডালের মিশ্রণটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে অবশ্যই নেড়ে দিবেন, এছাড়া কিন্তু এগুলো খুব দ্রুত প্যানের তলায় লেগে যায়। আমি মোটামুটি 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন হালিমটা অলমোস্ট রান্না শেষের দিকে। এবার ওই যে আগে থেকে যে হালিমের মশলাটা আমি আলাদা করে রেখেছিলাম, এই মশলাটা সম্পূর্ণটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা মশলা এরকম হালিম রান্না শেষের দিকে অ্যাড করলে মশলার ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় এবং হালিমের টেস্টটাও কিন্তু বেড়ে যায়। নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এবারে হালিমের থিকনেসটা দেখুন, এখন ঠিক এরকম আছে। হালিমটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর থিকনেসটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। সো এ পর্যায়ে আমি এর থেকে আর বেশি ঘন করব না, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ যত ঠান্ডা হতে থাকবে মিশ্রণটা ততই কিন্তু ঘন হতে থাকবে। হালিমটা সার্ভ করার জন্য যা যা লাগছে, এখানে নিয়েছি শসা কুচি, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, আরও নিয়েছি কিছু লেবুর স্লাইস এবং পেঁয়াজের স্লাইস। আরও মোস্ট ইম্পর্ট্যান্ট একটি উপকরণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এবারে আমি হালিমটা সার্ভ করে নিচ্ছি। দেখুন থিকনেসটাও দেখুন কত পারফেক্ট রয়েছে, আর লুকসটাও দেখুন মাশাআল্লাহ অনেক ইয়াম্মি লাগছে। ডেকোরেশন করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু লেবুর স্লাইস, পেঁয়াজ বেরেস্তা, লম্বা কুচি করে কাটা আদা, আরও দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ইয়াম্মি ইয়াম্মি হালিম। ঈদের দিনে যারা চটপটি ফুচকা খেতে ভালোবাসেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। এর আগে তো অলরেডি আমি ফুচকার রেসিপি শেয়ার করে দিয়েছি, তবে আজকে আমি আপনাদের মাঝে চটপটি রেসিপিটা শেয়ার করছি। চলুন দেখে আসি কিভাবে পারফেক্ট চটপটি ঘরে তৈরি করা যায়। বিসমিল্লাহ। এখানে আমি 1 কেজি চটপটির ডাল অথবা ডাবলির ডালও বলা হয়, আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পরে দেখুন চটপটির ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডালগুলোকে আমি কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে একদম ক্লিন পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিচ্ছি। এরপর এগুলোকে নিয়ে নিচ্ছি একটি ফ্রাইং প্যানে, দিয়ে দিচ্ছি এখানে 1 লিটার পানি। পানিটা এমনভাবে দিতে হবে চটপটির ডালটা যেন সেদ্ধ হয় কিন্তু পানিটা যেন শুকিয়ে না আসে। প্রয়োজনে এখানে আরও পানি অ্যাড করা যেতে পারে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আমি কমই ব্যবহার করছি, কারণ চটপটির মধ্যে বিভিন্ন মশলা যাবে, মশলার মধ্যে লবণ থাকে, এর জন্য লবণের পরিমাপটা ফার্স্টে কমই দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ একটু কুচি করে কেটে দিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ডালের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো পাওয়া যায়। একটু নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও এটা সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি চটপটির জন্য টকটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে তেঁতুল, প্রায় হাফ কাপ হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পানি। পানির মধ্যে তেঁতুলগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছি, তেঁতুলের ওপরের মাংসটা নরম হয়ে আসা পর্যন্ত। এভাবেই 10 মিনিট রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে তেঁতুলগুলোকে খুব ভালোভাবে মুথে তেঁতুলের পাল্পটা এবং বিচিটাকে সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি। বিচিটাকে ফেলে দিয়েছি, তারপরে ঠিক এরকম একটা ঘন থকথকে পাল্প পেয়েছি, দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন। এখানে আমি আরও 1/4 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এই টকটা আপনারা কেমন পাতলা রাখতে চান বা ভারী রাখতে চান এটা আপনাদের নিজেদের পছন্দ, আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন, তবে আমি ঠিক এরকম ঘনত্ব রাখবো।
এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন বিট লবণ, 2 টেবিল চামচ চিনি, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, 1/2 টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া তেঁতুলের টকের মধ্যে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ লেবু রস। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে আমাদের তেঁতুলের টকটা রেডি। এই পর্যায়ে তেঁতুলের টকটা আপনারা টেস্ট করে দেখবেন, যদি মনে হয় আপনাদের কাছে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে আপনারা অ্যাড করে দিতে পারেন। তবে আমি যেইভাবে তেঁতুলের টকটা রেডি করলাম, এটা খেতে যে কত বেশি মজা হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এইদিকে চটপটির ডালটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিচ্ছি। এরই মাঝে ঢাকনাটি উঠিয়ে মাঝে মাঝে চেক করে নিতে হবে, পানিটা যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে এখানে আরও পানি অ্যাড করে দিতে হবে। আমি প্রায় 1.5 কাপ পরিমাণে পানি এখানে আরও অ্যাড করে দিয়েছিলাম। এখন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। কিছু ডাবলি কিন্তু সেদ্ধ হয়ে গলে গিয়েছে, আবার কিছু আস্ত রয়েছে। সেগুলো কতটা সেদ্ধ হয়েছে আশা করছি বুঝতে পারছেন। ডালগুলো একদম গলে যায়নি, কিন্তু হাতে চাপ দিলে গলে যাবে। ঠিক এই অবস্থায় আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ম্যাশ পটেটো। আলুটাকে আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/2 কাপ শসা কুচি। স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি 1/2 টিস্পুন বিট লবণ, এখানে আমি আর রেগুলার লবণটা ব্যবহার করব না। 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। 3 টেবিল চামচ দিচ্ছি চটপটি মশলা। 2টি সেদ্ধ ডিম কেটে কুচি কুচি করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেঁতুলের টক। টকটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এইবারে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পারফেক্ট চটপটি। ঘরেই তৈরি করলাম স্বাস্থ্যকরভাবে, সো আর তো কোনো কথাই হবে না। এবার এইভাবে আপনারা চটপটিটা সার্ভ করতে পারেন, তবে আমি আরও একটু ডেকোরেশন করে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। উপর থেকে ভেঙে দিয়ে দিচ্ছি কিছু ফুচকা। চটপটির মধ্যে ফুচকা ভেঙে না দিলে আমার খেতে একদমই ভালো লাগে না। এবং সবশেষে দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ ডিম। একদম ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে আমি ডিমটাকে গ্রেট করে দিচ্ছি। উপর থেকে আরও সামান্য একটু তেঁতুলের টক দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম। এমন মজাদার চটপটি সবার সামনে দিলে কে না খাবে বলেন তো? আমি জানি অলরেডি আপনাদের জিভে পানি চলে আসছে, তবে আর দেরি কিসের, এখনই বানানোর প্রসেসিং শুরু করে দিন। ঈদের দিনে যারা চটপটি ফুচকা খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। আর যারা ফুচকার রেসিপি খুঁজছেন, আমার ইউটিউব চ্যানেল স্ক্রল করলে পেয়ে যাবেন, অলরেডি আমি ফুচকার রেসিপিও আপলোড করে দিয়েছি। অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রেখেছি, আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন। সামনে ঈদ চলে আসছে, আর খাবারের শেষ পাতে দই না হলে বাঙালির একদমই চলে না। যারা যারা এই ঈদের দইটা বাসায় তৈরি করতে চাচ্ছেন, অথবা যারা দই কখনোই জমাতে পারেননি, তারা আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। এত ক্রিমি, মজাদার আর এত সহজভাবে দই জমবে আপনারা কল্পনাও করতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। দই জমাতে তো দই বীজ লাগবেই। দই বীজ হিসেবে আমি এখানে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই। আজকে আমি 1.5 লিটার দুধের দই বানাবো, এই জন্য আমি এখানে 1/3 কাপ টক দই নিয়েছি। এবার এইভাবেই রেখে দিচ্ছি টক দইয়ের এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। চলে যাচ্ছি আমি চুলাতে। চুলায় একটি প্যানে নিচ্ছি 1/2 কাপ চিনি। আমি পরবর্তীতে আর কোনো চিনি ব্যবহার করব না, সম্পূর্ণ চিনিটা একবারেই দিয়ে দিলাম। চিনিটা দিয়ে অপেক্ষা করছি চিনিটা এরকম ক্যারামেলাইজড হয়ে কালার আসা পর্যন্ত। যখন চিনির মধ্যে কালার আসতে শুরু করবে তখন এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। এছাড়া চিনি কোথাও বেশি পুড়ে যাবে, আবার কোথাও কালার আসবে না, সেই ক্ষেত্রে ক্যারামেলটা কিন্তু তিতা হয়ে যাবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে নিজের পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ঠিক আমার পছন্দ মতো কালার চলে এসেছে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, ক্যারামেলটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই চুলার হিটটাকে লোতে রেখে দিতে হবে। এখানে আমি 1.5 লিটার গরুর খাঁটি দুধটা ব্যবহার করেছি।
দুধটা প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যারামেলটা জমে যাবে, এজন্য ভয় পাওয়ার কিছু নেই। এভাবে নেড়ে চেড়ে যেতে যেতেই ক্যারামেলটা কিন্তু গলে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, একটুও দলা বেঁধে থাকবে না। দুধটা দ্রুত ঘন করার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। এইভাবে মিশিয়ে দিলে গুঁড়া দুধটা দুধে দেওয়ার পরে আর দলা বেঁধে থাকবে না, দুধের সঙ্গে খুব সহজেই মিশে যাবে। এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি, জাল করে এটাকে আমি 1 লিটারে পরিণত করব। আর আপনারা যদি এখানে গুঁড়া দুধটা ব্যবহার না করতে চান, সেই ক্ষেত্রে লিকুইড দুধ নিতে হবে 2 লিটার। 2 লিটার দুধকে জ্বালিয়ে 1 লিটারে পরিণত করে নিতে হবে। দুধটা জাল করতে করতে প্রায় 1 লিটারে পরিণত হয়েছে, দেখতেই পারছেন। দুধের কালারও চেঞ্জ হয়ে এসেছে আর দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয়েছে। আমি একটু থিকনেসটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবারে দুধের হাঁড়িটি আমি চুলা থেকে নামিয়ে দুধটা অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। তবে একেবারে ঠান্ডা না, কুসুম গরম পর্যায়ে আনতে হবে। কেমন গরম হবে একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে টক দইয়ের পানিটা খুব সুন্দরভাবে ঝরে গেছে, দেখতেই পাচ্ছেন টক দই থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে। এই পানিটা যদি টক দইয়ের মধ্যে থাকতো তাহলে দই বসানোর পর ওই দই থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়তো। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই দইয়ের মধ্যে কোনো দলা বা লাম্পস যেন না থাকে, একদম স্মুথ টেক্সচারে আসা পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। দেখতেই পারছেন দইটা ঠিক কতটা ক্রিমি এবং স্মুথ হয়েছে। এদিকে দুধটা নাড়তে নাড়তে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। কেমন ঠান্ডা হবে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। হাতের একটি আঙুল দুধের মধ্যে ডিপ করে 10 সেকেন্ড কাউন্টডাউন দিতে হবে। যদি দেখেন 10 সেকেন্ড আঙুলটি দুধের মধ্যে স্টে করে রাখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট টেম্পারেচারের দুধটা চলে এসেছে। এবারে এখান থেকে সামান্য কিছু দুধ নিয়ে আমি ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের টেম্পারেচার যদি অনেক বেশি গরম থাকে তাহলে দুধটা টক দইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের ছানা কেটে যাবে। সো দুধের টেম্পারেচারটা ঠিক রাখা কিন্তু খুবই জরুরি। দুধের সঙ্গে টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও হ্যান্ড উইক্স দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যেন টক দইটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং দুধের মধ্যে অনেক বেশি বাবলস ক্রিয়েট হয়। এই কাজটি একটু সময় নিয়ে করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে এখন ঠিক এই অবস্থা। খুব ভালোভাবে সব কিছু মিশে গেছে এবং অনেক বেশি বাবলসও ক্রিয়েট হয়েছে। এবারে দইটা বসানোর পালা। দই বসানোর জন্য আমি এখানে একটি মাটির হাঁড়ি ব্যবহার করছি। আপনারা যে কোনো হাঁড়িতেই দই বসাতে পারবেন, স্টিল, সিরামিক, কাঁচ যে কোনো বাটিতেও বসানো যাবে, কোনো প্রবলেম নেই। তবে মাটির হাঁড়িতে বসালে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয়। দই থেকে যে এক্সট্রা পানিটা বের হয় ওইটা মাটির হাঁড়িটা শুষে নিতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে দইটা বসানোর পালা। তার জন্য আমি এখানে একটি ননস্টিকের সসপ্যান নিয়েছি। আপনারা যে কোনো হাঁড়ি ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা সরাসরি চালের ডিব্বাতে দইয়ের হাঁড়িটা বসিয়ে দিয়ে দইটা জমাতে পারবেন। প্যানের তলাতে আমি প্রথমে কিছুটা চাল দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো চাল নেওয়া যেতে পারে, ভাতের চাল, পোলাওয়ের চাল, বাসমতি চাল বা আতপ চাল, এভরিথিং যে কোনো চাল এখানে নেওয়া যাবে। এবারে আমি দইয়ের হাঁড়িটা এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সেই যে দইয়ের হাঁড়ি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে উপর থেকে আমি আবারও চাল দিয়ে দিয়েছি। মোট কথা হচ্ছে উপর থেকে চাল দিয়ে পুরো দইয়ের হাঁড়িটা একদম ঢেকে দিতে হবে। এছাড়াও যেটা করতে পারেন, আমি তো আগেই বলে দিলাম যে হাঁড়িতে বা ডিব্বাতে আপনারা চাল রাখেন, ওই হাঁড়ি বা ডিব্বার মধ্যে দুধের হাঁড়ি বা বাটিটা বসিয়ে দিয়ে পুরো চাল দিয়ে উপরটা কাভার করে দিতে হবে। দেন আপনার হাঁড়ি বা ডিব্বার যে ঢাকনাটা রয়েছে ওইটা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবেই রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য। এদিকে দেখতে পাচ্ছেন আমি উপর থেকে চাল দিয়ে পুরো হাঁড়িটাই কভার করে নিয়েছি। যেহেতু এখানে ঢাকনা বসছিল না, এজন্য আমি উপর থেকে 2টা টাওয়াল বসিয়ে দিলাম, যেন গরম ভাবটা বের হতে না পারে। দইয়ের হাঁড়ির যে উষ্ণতা রয়েছে চালের মধ্যে রাখার কারণে এই উষ্ণতাটা কিন্তু কোনোভাবেই বের হতে পারবে না, কারণ চালের মধ্যে থেকে তাপ বের হতে চায় না। আর চালও কিন্তু গরমই থাকে, এই কারণে খুবই সহজভাবে দইটা 7 থেকে 8 ঘন্টার মধ্যে জমে যাবে। আপনাদের এক্সট্রা করে আর কোনো প্রসেসিং করতে হবে না, খুবই সহজভাবে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটি একটি নো ফেল রেসিপি। একটি ছোট বাচ্চাও যদি এইভাবে দই জমানোর চেষ্টা করে সে খুব সহজেই জমাতে পারবে। আমি ফিরে আসলাম পরের দিন সকালে। আগের রাত্রে কিন্তু আমি দইটা বসিয়েছিলাম, প্রায় 8 থেকে 10 ঘন্টা হয়ে গেছে। এরপরে আমি চেক করে নিচ্ছি। ফার্স্টে উপর থেকে চালগুলোকে সরিয়ে নিচ্ছি, এরপরে আপনাদের দেখাচ্ছি দইটা জমেছে কি না।
মাশাআল্লাহ, দেখতেই পারছেন দইটা খুবই সুন্দরভাবে জমে গেছে। আলহামদুলিল্লাহ। দইটা ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই, এখনই আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিমি হয়েছে আর এত সুন্দর জমেছে। দইটা কিন্তু ভেঙে যাচ্ছে না বা দই থেকে পানিও ছাড়ছে না। যেহেতু মিষ্টি দই, সামান্য কিছু তো পানি ছাড়বে, পানি না ছাড়লে ওইটা দইই হবে না। দইটা কতটা ক্রিমি এবং বাজারে কেনা দইয়ের মতো হয়েছে কিনা সেটা আপনারাই বলবেন, আমি আর বেশি কিছু বলবো না। এটা আমার একদম গোপন একটি রেসিপি, আমার ভিউয়ার্সদের জন্য আজকে শেয়ার করে দিলাম, কারণ যেহেতু সামনে ঈদ চলে আসছে, সকলেই তো দই বানানোর চেষ্টা করবে। সো এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। ঈদের দিনে তো সেমাই ছাড়া ঈদটা ইনকমপ্লিট লাগে। আর ঈদের একটি জনপ্রিয় সেমাই হচ্ছে জর্দা সেমাই। ঈদের দিনে পারফেক্টলি কিভাবে এই সেমাইটা রান্না করবেন চলুন রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে আমি 1 প্যাকেট চিকন সেমাই অথবা ভার্মিচেলি সেমাই নিয়েছি। আজকে আমি পুরোটা সেমাই রান্না করব, এখানে টোটালি 200 গ্রাম আছে। আমি পুরোটা সেমাই রান্না করছি, আর আপনারা যদি হাফ করে রান্না করতে চান তাহলে সব উপকরণগুলোই হাফ করে নেবেন। ফার্স্টে আমি সেমাইটাকে ভেঙে প্যাকেটের মধ্যে ছোট ছোট টুকরো করে নিলাম, এতে করে সেমাইটা রান্না করতে সুবিধা হবে। আমি সেমাইটাকে ভেঙে একদম ছোট ছোট গুঁড়ো করে ফেলিনি, কিছুটা কিন্তু লম্বা রেখেছি। সেমাইটা একেবারে গুঁড়ো করে না ভেঙে এরকম একটু লম্বা রাখার চেষ্টা করবেন, তাহলে সেমাইটা রান্নার পরে দেখতে ভালো লাগবে। এবার আমি চলে যাচ্ছি চুলাতে সেমাইটা রান্না করার জন্য। এখানে আমি প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ঘি। সেমাইটা রান্নার ক্ষেত্রে ঘি ব্যবহার করতে হবে, অথবা আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, তবে তেলটা অ্যাভয়েড করতে হবে। ঘিটা কিছুটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চীনা বাদাম, 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ, 3টি এলাচ মাথাগুলোকে ফেটে দিয়েছি, 3টি দারুচিনি, সেই সাথে একটি তেজপাতা টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে সব কিছুকে একটু রোস্ট করে নিচ্ছি, চুলার হিটটা একদম লোতে রেখে, যেন এগুলো পুড়ে না যায়। ভেজে নিতে প্রায় 2 মিনিটের মতো সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগার কথা না। ভাজা হয়ে গেলে দেখতে পারবেন এগুলোর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এবং কিশমিশগুলো টোটালি ফুলে গিয়েছে। ঠিক এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেঙে রাখা সেমাইগুলো। এবারে নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, সেমাইটা যদি খুব ভালোভাবে ঝরঝরে করতে চান তাহলে কিন্তু এই স্টেপটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি সেমাইটা যত ভালো ভেজে নিতে পারবেন, আপনার জর্দা সেমাইটা তত বেশি ঝুরঝুরে হবে। একটু সময় নিয়ে চুলা হিটটাকে একদম লোতে রেখে সেমাইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত, আবার যেন পুড়ে না যায়। আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সেমাইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু সেমাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। কালার যখন চেঞ্জ হয়ে এসেছে সো বোঝাই যাচ্ছে সেমাইটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি ভেজে নিচ্ছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছিলাম, ফার্স্টে 1 কাপ দিলাম না, 3/4 কাপ দিলাম, কারণ সেমাইয়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে পানিটা কিন্তু কম বেশি লাগতে পারে। কোনো সেমাইয়ের ক্ষেত্রে অর্থাৎ ব্র্যান্ডের উপরও নির্ভর করে। 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ পানিও লাগতে পারে, আবার অনেক ক্ষেত্রে কমও লাগতে পারে। এজন্য আমি ফার্স্টে 1 কাপ দিলাম না, 3/4 কাপ দিলাম। যদি মনে হয় আরও এখানে প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমি বাকি পানিটুকু এখানে অ্যাড করে দিব। তবে আমি ফার্স্টে যে 3/4 কাপ পানি এখানে অ্যাড করে দিয়েছিলাম সেটা এখানে পারফেক্ট ছিল, এক্সট্রা করে আর 1 ফোঁটা পানিও এখানে অ্যাড করতে হয়নি। 3/4 কাপ বলতে 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটাও অপশনাল, যদি হাতের কাছে থাকে দিবেন, না থাকলে না দিলেও চলবে। তবে আমার কাছে মনে হয় নারকেল কোড়াটা দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। সো হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন। চুলার হিটটাকে একদম লোতে রেখে আমি নেড়েচেড়ে উল্টে পাল্টে সেমাইটাকে রান্না করে নিচ্ছি। দেখতে পারছেন এখনই কিন্তু বেশ অনেকটাই ঝরঝরে হয়েছে সেমাইটা। তবে এর এক্সট্রা পানিটা টেনে নেওয়ার জন্য এবং সেমাইটাকে আরও বেশি ঝরঝরে করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, চুলার হিটটাকে একদমই লোতে রেখে। প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি ঢেকে দিয়ে।
মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম, এছাড়া কিন্তু তলাতে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে সেমাইটা কত বেশি ঝরঝরে হয়েছে। সো আমার জর্দা সেমাই রান্না করা ডান। এর মধ্যে যে এক্সট্রা দলাগুলো রয়েছে এগুলো ঠান্ডা হওয়ার পরে ভেঙে নিব। চুলা থেকে নামানোর পর সেমাইটা যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তখন 2টি কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি খুঁচিয়ে খুঁচিয়ে সেমাইগুলোকে একদমই ঝরঝরে করে নিচ্ছি। কিছুক্ষণ এরকম করলে দেখতে পারবেন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। পানি অথবা দুধের সঠিক পরিমাপটা জানা থাকলে জর্দা সেমাই রান্না করা কিন্তু আহামরি কঠিন কিছুই না, খুবই সহজেই তৈরি করা যায়। অনেকেই এই জর্দা সেমাই রান্না করাটাকে অনেক বেশি কঠিন মনে করে, ঝরঝরে হতে চায় না। তবে আমার এই রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন, সেমাইটা খেতে এত বেশি পারফেক্ট হবে আপনি নিজেই নিজের প্রশংসা করবেন। এই তো দেখুন সেমাইটা কত বেশি পারফেক্ট ঝরঝরে হয়েছে। এবার আমি সেমাইটাকে সার্ভ করে নিচ্ছি। আমাকে হয়তো এক্সট্রা করে আর কিছু বলতেই হবে না, সেমাইয়ের টেক্সচারটা দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন সেমাইটা কত বেশি পারফেক্ট ঝরঝরে হয়েছে। আর সেমাইটা কিন্তু একটুও শক্ত নেই বা কাঁচাও নেই, এটা একদমই নরম তুলতুলে হয়ে গেছে, মুখে দিলে মনে হবে অমৃত খাচ্ছি। সো এবারে ঈদে একদমই এই জর্দা সেমাই রান্না করাটা কোনোভাবেই মিস করা যাবে না। ডেকোরেশন করার জন্য উপরে সামান্য একটু নারকেল কোরানো এবং কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে সেমাইয়ের লুকসটা আরও বেশি ইয়াম্মি হবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।